গাড়ির স্পিড দেখেছো এখানে, সব 90-100তে গাড়ি। এই ডালখোলাতে এসে আমি একটা দোকান পেলাম যেটা রাস্তার ধারে খোলা আছে, এত রাতেও। চালিয়েছি 247 কিলোমিটার, মাইলেজ দিয়েছে 16.3। আমাদের এই সামাজিক ব্যবস্থায় এক শ্রেণীর মধ্যবিত্ত মানুষ আজও রয়েছেন যাদের অনেক ইচ্ছের মধ্যে একটি 4 হুইলার কেনা, সেটা ফার্স্ট হ্যান্ড হোক কিংবা সেকেন্ড হ্যান্ড। তেল ভরা কিংবা ইএমআই টানা সাধ্যটুকু থাকলে একটা গাড়ি নেওয়াই যায়। তারপর মাঝে মধ্যে বেরিয়ে পড়া দূর থেকে দূরান্তরে। নেই ট্রেনের টিকিট কাটার ঝঞ্ঝাট কিংবা সময় নামক ঘড়িটার টিকটাক। অনেক বছর কেটে যাওয়ার পর সময় কিংবা সুযোগ যখন আসে, আর্থিক রেস্তোরাঁর বন্দোবস্ত করে গাড়ি তো কেনা যায়, কিন্তু মধ্যবয়সে এসে মনের জোর কোথাও যেন হারায়। আমি কি পারবো দীর্ঘপথ গাড়ি চালাতে? সঙ্গে পরিবার, কি দরকার রিস্ক নেওয়ার? বেশ তো হয় সঙ্গে নিলে একজন প্রফেশনাল ড্রাইভার। অথচ আজ থেকে কয়েক বছর আগে যখন গাড়ি কেনার সামর্থ্য ছিল না, তখন মনের মধ্যে এই কনফিডেন্স ছিল, একটা গাড়ি থাকলে ফাটিয়ে চালাতাম, দূর থেকে দূরান্তরে জাস্ট উড়ে যেতাম। এই আত্মবিশ্বাস হারানোর দলে আমিও একজন। মাত্র 800 কিলোমিটার গাড়ি চালিয়ে কী লেভেলের স্কিল ডেভেলপ হয় তা আমি জানি না, তবে মন চাইলে বহু বছর আগের হারিয়ে যাওয়া ইচ্ছেটা এক মুহূর্তের মধ্যে ফিরিয়ে নেওয়া যায় বই কি। অতএব হঠাৎ প্ল্যান হলো বহরমপুর থেকে ডুয়ার্সে যাব বাই রোড, তাও আবার প্রায় 430 কিলোমিটার, সঙ্গে পুরো পরিবার। 13ই এপ্রিলের রাত যে গল্পের সূত্রধর। আর হ্যাঁ, আপনাদের অনেকের দাবি মেনে এবারের গল্পে থাকছে আমাদের জুনিয়র। আজকে 13ই এপ্রিল 2025, সময় ঘড়ি বলছে 10:50 বহরমপুর শহর ছাড়ছি। আজ একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন অ্যাকচুয়াল দুটো কারণে। প্রথমত হচ্ছে যে এই যে আমাদের 5 জনের টিম, 2020 সালে বোধহয় আমরা একসাথে 5 জন 4 ধাম যাত্রায় গেছিলাম। তারপরে আর কখনো 5 জন একসাথে কোথাও হয়নি। বাবা মা গিয়েছে বাবা মার মতো, আমি তো আমার মতো কাজে যাই। আর দ্বিতীয় কারণে যে আজকে এই গাড়ির 4 জন, মানে 3 জন অ্যাডাল্ট এবং 1 জন শিশু আমার উপর আস্থা রেখেছে। প্রায় 430 কিলোমিটারের জার্নি, সারা রাত গাড়ি চালানো। তো এদেরকে নিয়ে আমি কখনো এরকম বড় ট্রিপ কিছু করিনি। ইনফ্যাক্ট আমি নিজেও কোনো ট্রিপ করিনি। আমার রাস্তা সম্পর্কে যে খুব বেশি আইডিয়া আছে বা আমি যে খুব ভালো স্কিল আমার ড্রাইভিংয়ের, আমি সেটা বলতে পারি না। আমাদের মধ্যবিত্ত বাঙালির সবার ইচ্ছা থাকে যে আমি একটা গাড়ি কিনবো, মানে যারা শো অফ বা স্ট্যাটাস দেখাতে চায় না। আমার একটা ছোটোখাটো গাড়ি থাকবে, যেমনই গাড়ি থাক, মারুতি 800 থাক কি ফরচুনার থাক, কিনবো। গাড়ির পেছনে যে ডিকি, সেখানে মালপত্র লোড করবো, খাবার দাবার লোড করবো এবং সবাই বেড়াতে যাবো। কিন্তু অনেকের গাড়ি কেনার সামর্থ্য থাকলেও অনেকে আর কি ভয় পায়, মানে কনফিডেন্স পায় না যে আমি যেতে পারবো কি পারবো না। বিশেষ করে এতটা রাস্তা, এতটা পথ, যেখানে বড় বড় ট্রাক বা সবার সঙ্গে আর কি দৈরথ করতে করতে যেতে হবে। এতদিন আপনাদেরকে ট্রেনে ট্রাভেল দেখিয়েছি, বাসে ট্রাভেল দেখিয়েছি, ফ্লাইটে ট্রাভেল দেখিয়েছি, জাহাজে ট্রাভেল দেখিয়েছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে দক্ষিণবঙ্গ থেকে, মানে আমাদের বহরমপুর থেকে উত্তরবঙ্গের পথে, অর্থাৎ ডুয়ার্সের পথে, দীর্ঘ পথ। আমি জানি না পথে কি হবে, কখন পৌঁছাবো, আদৌ পৌঁছাতে পারবো কি না, মাঝপথে দাঁড়াতে হবে কি না। সর্বোপরি আজকে দুপুরে আমরা কেউ ঘুমোইনি, সবাই আমরা জেগেছিলাম, নানা রকম কাজে ব্যস্ত ছিলাম। তো সব কিছুকে সাথে নিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের শহর বহরমপুর থেকে। আশা করছি যে এই জার্নি আমাদের ট্র্যাভেল ব্লগে একটা ভালো রকম কিছু ইতিহাস লিখবে। আপনাদের ভালোবাসা আজ আমার আত্মবিশ্বাস। আর যারা গাড়িতে আছে সবার ভরসাকে সঙ্গী করে পথ চলা বহরমপুর শহর থেকে উত্তরবঙ্গের পথে। আর সবচেয়ে বড় কথা, গাড়ির যারা আরোহী তারা সবাই আজকে চুপচাপ। তারাও খুব আজকে টেনশানে আছে যে শালডুকি আজকে কাভার করতে পারবে, পৌঁছতে পারবে, মানে তারাও খুব দ্বন্দ্বের মধ্যে আছে। তারপরে আমাদের জঙ্গিপুর সাব ডিভিশনে তো প্রবলেম ছিল, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম। আমি আজকের একদিন আগে, ঠিক 24 ঘন্টা আগে ওখানে গিয়েছিলাম পরিস্থিতি দেখার জন্য যে আজকে ফ্যামিলি নিয়ে বেরোবো, রাস্তায় কোথাও আটকাবো কিনা। তো যেটুকু পরিস্থিতি দেখেছিলাম যে রাস্তায় কোথাও আটকানোর চান্স নেই। তো আজ আমরা সেই পথ দিয়ে যাচ্ছি, সেম রাস্তা দিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা আমাদের বহরমপুর বাইপাস, উঠে গেছি আমরা NH-12-এ, আমাদের জাতীয় সড়ক NH-12। আজকে আমি তো আর ক্যামেরা ধরতে পারবো না, কারণ আমি এখন ড্রাইভারের সিটে বসে আছি। তো সুস্মিতা ক্যামেরা ধরেছে। অ্যাকচুয়াল সুস্মিতার জন্যই আসা। আমি প্রচণ্ড ভয় পেতাম গাড়ি চালাতে, বাড়ি করতাম না গাড়ি। তো একদিন বললো যে তুমি বের করো, যা হয় দেখা যাবে, কতদিন আর ভয় পাওয়া। গাড়ি বের করলাম, অল্প অল্প রাস্তা চালালাম। ঠোকাঠুকিও গাড়িতে লেগেছিল, লাগেনি বলবো না। তারপরে আস্তে আস্তে আর কি অল্প অল্প করে, যেমন ছোটো ছোটো বাচ্চারা ওই একটু একটু করে খেতে শেখে, হাঁটতে শেখে, তো আমিও আস্তে আস্তে পা বাড়িয়েছি। প্রথমে 50 কিলোমিটার, তারপরে 100 কিলোমিটার, 150, 200, তো আজকে ফাইনালি 429 কিলোমিটারের পথে। 2020 সালে এই সময় কোভিড হয়েছিল, আমার মনে আছে এই সময়। তো 2020 অক্টোবর কি নভেম্বর মাসে একবার আমরা বাইক নিয়ে গিয়েছিলাম সারা রাত চালিয়ে দার্জিলিং। ব্লগ রয়েছে, অনেক পুরনো ব্লগ, তখন আমি সে অর্থে ব্লগ বানাতাম না।
তো সেই স্মৃতি উস্কে আজ উত্তরবঙ্গের পথে। এই হচ্ছে আমাদের প্রথম টোল ট্যাক্স বহরমপুর পরে। পথ যত এগোবে, রাত যত বাড়বে, ততই এই যাত্রাপথের বড় বড় গাড়ি, ট্রাক, বাস এদের সঙ্গে দেখা হবে। তবে হ্যাঁ, একটা সুবিধা কি, রাস্তায় টোটো নেই। সময় করে বলছে রাত 11:09 আমরা পার করে এলাম পলসনটা। মানে আমাদের বহরমপুর থেকে 15 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। শুরুতে পরিকল্পনা ছিল রাতের খাওয়া দাওয়ার পর্বটা আমরা সেরে নেব পলসন্ডার পাপ্পু ধাবাতে। এটা কেউ কিছু খাবেও না আর এখন চা। আমিও আসার সময় ভাত খেয়ে এসেছি, ভেবেছিলাম যে এখানে আছে রাত্রে খাওয়াটা খাবো, কিন্তু আমি আর খাবো না, কারণ যেহেতু খাবার খেয়ে এসেছি ইচ্ছা করছে না। চা একদম পরে খাবো। যদি আপনারা কলকাতার দিক থেকে আসছেন বা আরও কোনো জায়গা থেকে আসছেন, তো খাওয়া দাওয়া আপনারা কৃষ্ণগড়ও করতে পারবেন, পলসন্ডার ধাবাতেও করতে পারবেন। আর থাকার হোটেল বলতে গেলে বহরমপুরে রয়েছে, তারপর ওদিক থেকে ভালো হোটেল মালদাতে রয়েছে। যদি আপনাদের মনে হয় যে যেতে যেতে আমরা চালাতে পারছি না গাড়ি, আমাদের একটু ব্রেক নিতে হবে, বা আমারও যদি এই প্রয়োজনটা হয়, সেক্ষেত্রে আপনারা হোটেল অনলাইনে বুক করে নিতে পারেন। আর অনলাইনে হোটেল বুক করার জন্য আপনারা সাহায্য নিতে পারেন উইগো অ্যাপের, কারণ উইগো হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল হোক, ডোমেস্টিক ফ্লাইট হোক কিংবা ডোমেস্টিক হোটেল হোক, বুক করার জন্য উইগো অ্যাপ ইউজফুল। আর সেই সাথে উইগো হচ্ছে অল ইন ওয়ান সলিউশন, অর্থাৎ একই অ্যাপ থেকে আপনারা হোটেল, ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট, বাসের টিকিট সব কিছু বুক করতে পারবেন। হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও আগোডা, এয়ারবিএনবি, বুকিং.com, মেক মাই ট্রিপ, এই যে সাইটগুলো রয়েছে বা অ্যাপগুলো রয়েছে, তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে আপনারা সহজে বা সস্তায় হোটেল বুক করতে পারবেন, সেটা কিন্তু সহজে কম্পেয়ার করে হোটেলও বুক করতে পারবেন উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়া উইগো অ্যাপের আরও একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে ভিসা। অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনারা উইগো অ্যাপ ব্যবহার করতে পারেন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা ডাউনলোড করে ব্যবহার করে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন। এই যে এত রাতে হাইওয়েতে 3 জন যুবক, কারো মাথা হেলমেট নেই। ওদের গাড়ি মোটামুটি আমার যা হিসাব তাদের 85-তে উঠে গেছে। 3 জনে বাইক চালাচ্ছে 85-এ, হেলমেট ছাড়া, গাড়িতে আবার লুকিং গ্লাসও নেই, তাও আবার এই NH-12 হাইওয়েতে। দুটো গাড়ির মাঝখানে ঢুকলো কিন্তু ইন্ডিকেটরও দিল না। সময় ঘড়ি বলছে রাত 11:23 আমরা পার করছি হচ্ছে মোরগ্রাম। তো স্বভাবতই এরপর থেকে লরির সংখ্যাও বাড়বে কি বেড়ে গিয়েছে। পরপর 3 লেনে 3টে লরি রয়েছে। কারা ভূত নাকি এত রাতে? সামনে সব বাইক রাইডাররা যাচ্ছেন, আমাদের বাইক রাইডার ভাইরা। ওদের একটা স্পিড মেনটেন করেই চলতে হয়, কেন ওদের একটা টার্গেট থাকে যে আমাদের এই সময়ের মধ্যে এটা পার করতে হবে। স্বাভাবিক, বাইক জার্নিটা অনেক অনেক টাফ। আমি তো একটা সময় রাইডার ছিলাম, অনেক বেশি টাফ। অভিরাজ উঠে চলে এসছে বাঘের মতো। এতক্ষণ দাদু ঠাকুমার কাছে ছিল, এবার মায়ের কাছে এলো। যদিও সামনে সিটটার পছন্দ। আমরা বহরমপুর থেকে 50.2 কিলোমিটার চলে এসেছি। জাঙ্গিপুর চলে এসেছি, তাই তো বল। আমরা কোথায় যাবো তুমি জানো না? আমি জানি না প্লিজ। হোটেলে যাবো তো। কোন হোটেলে যাবে তুমি? আরে কি করে হোটেলে যাবো একটু? কোন হোটেলের নাম বলো? আরে আমার তো আমি কোথায় যাচ্ছি বলো, ঘুরতে আগে বলো জায়গাটার নাম। তুমি আগে জায়গার নাম বলো। রাহু। হ্যাঁ, আরে আমরা ট্রেন করে যাবো কি? ট্রেন করতে গেলে এখানে পথ বলছে আমরা পার করছি হচ্ছে আয়রন। ওই চাঁদের মোড় টোল প্লাজার একটু আগে পর্যন্ত না রাস্তা কিন্তু ডাইভারশন রয়েছে। এখানে ওইদিকে রাস্তাটা বন্ধ আছে, বাঁদিকে রাস্তাটা, একটা রাস্তাকে আর কি দুদিকে ভাগ করে আর কি গাড়ি ঘোড়াকে পাস করানো হচ্ছে। তো এখানে কিন্তু গাড়ির গতি স্বভাবতই স্লো হবে। আর কিলোমিটারের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা চলে এসেছি 61 কিলোমিটার। মুর্শিদাবাদ জেলায় যে সাঁতার প্রতিযোগিতা 71 কিলোমিটার যে সাঁতার রেস হয়, এই আয়রন থেকে শুরু হয়। হ্যাঁ, আর এই যে ফিডার ক্যানেলটা, এটা তো ফারাক্কার সাথে কানেক্টেড, অনেকবারই বলেছি। আর এই আয়রন ব্রিজটা কিন্তু একটা নাম আছে, হচ্ছে ভগবতী হরিদাসী ব্রিজ। আর এই যে সামনে কার্ভটা রয়েছে না, লেখা আছে মালদা শিলিগুড়ি, এই কার্ভটা পার করার পরে এরপরে আসবে চাঁদের মোড় টোল প্লাজা। মানে এই যাত্রাপথে আমাদের বহরমপুরের পরে দ্বিতীয় টোল প্লাজা। টোল প্লাজায় কী হয় বাবু? পয়সা নেই আমাদের একদম। পয়সা নেই আমাদের একদম। আমার যত পয়সা নেই, তাহলে আমি কী করে পয়সা দিব বাবু? ক্রেডিট কার্ডে কি আছে বলে দাও একটু। ইনফিনিটি পয়সা। আচ্ছা। ফারাক্কা হচ্ছে এখন 32 কিলোমিটার, ডালখোলা 193 কিলোমিটার। প্রচুর জন যায় উত্তরবঙ্গে বাইক রাইড করতে, রাস্তা বেশ না। চলো ভাই, বেস্ট অফ লাক ফ্রম ট্রাভেল উইথ কৌশিক ফ্যামিলি। যাত্রা শুভ হোক। বহরমপুর থেকে আমাদের 78 কিলোমিটার পথ চলা শেষ। এই হচ্ছে ধুলিয়ান, ডান দিকে চলে, মানে ধুলিয়ানের ডাকবাংলা মোড়, ডান দিকে চলে যাচ্ছে ধুলিয়ান মিউনিসিপ্যালিটি। এই ধুলিয়ান থেকে একটা রাস্তা রয়েছে পাকুড়ের দিকে, বাঁ দিকের রাস্তাটা। পাকুড় এখানে 10 কিলোমিটার। অনেকদিন আগে এখানে ধুলিয়ানে কাজ করতাম, বছর দুয়েক যাতায়াত করছি বহরমপুর থেকে। ধুলিয়ান ফারাক্কা মোটামুটি আমার চেনা, এসব জায়গাগুলো ভিন্ন গ্রামে টামে কাজ করতে হচ্ছে। তো তখন শুনতাম এই বাইরে থেকে লোক আসতো, বাইরে থেকে লোক এসে ঝামেলা অশান্তি সব কিছু করে তারা বেরিয়ে যেত। লোকাল লোক বুঝতে পারতো না যে এরা কারা। আমাদের ডোমকল এটা খুব হতো আগে, ডোমকল, জলঙ্গি, ওদিকটা কমে গেছে এখন হচ্ছে বেলডাঙ্গা, শামসেরগঞ্জ,
মানে ধুলিয়ান, এদিক থেকে ফারাক্কা। শুধু এটাই নয়, এই যে পালস পোলিও যে প্রোগ্রাম হতো না, এই পালস পোলিও টিকা খাওয়ানো নিয়ে বলুন বা ইমিউনাইজেশন বলুন, এই নিয়ে খুব ঝামেলা হতো। আর এখানে প্রচুর মাইগ্রেশন হয়, প্রচুর মাইগ্রেশন। এই রাস্তাতে দুদিকে অনেক ইটভাটাও রয়েছে, মানে মাইগ্রেট চাইল্ডদের জন্য এখানে স্পেশাল ক্যাম্প করতে হয়, স্পেশাল ইমিউনাইজেশন ক্যাম্প করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ইস্যু হলে তো তোলপাড় হয়ে যায়। এবার আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনাকে বলা হবে আপনি বিজেপি, আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে বলা হবে আপনি 5 মানে 24 টিএমসি, যদি আপনি চুপচাপ থাকেন তাহলে আপনাকে বলা হবে আপনি সেকুলার। এটা হচ্ছে এখন ধর্ম মানুষের। মানে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে মানুষ নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করে বা ভালো হওয়ার চেষ্টা করে, বাস্তবে যদি 30% মানুষ ভালো হতো তাহলে দেশটা ভালো হতো। দেখুন, যারা করাপ্টেড সেটা পাড়ার দাদা হোক কিংবা নেতা হোক, মন্ত্রী হোক, তারা তো আমাদের মতোই মানুষ, তাদেরকে তো আমরা নির্বাচিত করেছি। যে ভোট দেয় সেও মানুষ, যাকে ভোট দেওয়া হয় সেও মানুষ। আসলে আমরাই ভালো না। আমরা যদি ভালো হতাম না তাহলে সব কিছু বোধহয় সিস্টেমও ভালো হতো। তো এই নিয়ে এখন চলবে কিছুদিন, তারপর বিভিন্ন নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম জিনিস দেখানো হবে, মানুষ উত্তেজিত হবে, একে অপরে গালাগাল করবে, এভাবেই চলবে। তারপরে আস্তে আস্তে মানুষ সব ভুলবে, আবারও মানুষ ছন্দে ফিরবে। ওই যে বলে না, উৎসবে ফেরো, আবার মানুষ ছন্দে ফিরবে। আলটিমেট কাজের কাজ কিছুই হবে না, যার ক্ষতি হওয়ার তার ক্ষতি হয়েই যাবে, মানুষ সব কিছু একসময় ভুলেও যাবে। আমরা বল্লালপুর পার করে এলাম, সামনে রয়েছে ফারাক্কা। তো ফারাক্কা থেকে আমরা মোটামুটি এখনও কত 2 কিলোমিটার মতো দূরে রয়েছি। তো এখানে কিন্তু একটা আর কি ছোট্ট ডাইভারশন রয়েছে, মানে গাড়ির গতি এখানে স্লো হবে। এখানেও একটা রাস্তাকে দুভাগে আর কি ভাগ করে দেওয়া হয়েছে। গাড়ির এখন মাইলেজ দিচ্ছে হচ্ছে 16.2 কিলোমিটার বলছে, আমরা 89.9 বা 90 কিলোমিটার পথ চলা আমাদের সম্পূর্ণ হয়েছে। দূরপাল্লার বাসগুলো সব পাশ দিয়ে সাঁই 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 করে বেরিয়ে যাচ্ছে। 12:24 13 তারিখ পার করে আমরা চলে এসেছি 14 তারিখে। আর এই মুহূর্তে আমরা পার করছি হচ্ছে নিউ ফারাক্কা। অটো টোটো সব দাঁড়িয়ে আছে, রাত্রে তো অনেক ট্রেন আসে। এদিকে দোকানপাট, হোটেল, ধাবা খোলা রয়েছে, কিন্তু এই যে সব চায়ের দোকানগুলো না, বাঁ দিকে এগুলো দোকান খোলা নেই। অত রাত হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। একটা চায়ের দোকান খোলা থাকলে চাটা খাওয়া হতো। তবে এই যে গাড়ি সব পাম্প করার দোকান টোকান খোলা আছে, মানে ওই টায়ার পাংচার হয়ে গেলে তার দোকান খোলা আছে। আচ্ছা, সামনে একটা দোকান পেয়েছি, দাঁড়াবো নাকি? রাত 12:27। চলো, প্রথম চা পানে বিরতি হচ্ছে ফারাক্কাতে, আমাদের মুর্শিদাবাদের ফারাক্কাতে। এখন আমি মুর্শিদাবাদ পার করিনি। এই রে, সঙ্গে ক্যাশটা কাছে দেবো, কারণ এখানে তো আবার নেট কাজ করছে না, পেমেন্ট করতে পারবো না। দিচ্ছি। বেচারা আর পারছে না, বলেছিল সারা রাত জাগবো, সঙ্গ দিতে পারছে না। আর ওই থেকে শ্যামলী, গ্রিন লাইন সব দূরপাল্লার বাসগুলো বেরিয়ে যাচ্ছে। আর ওই যে আকাশের চাঁদ। টাটা। ভালো করে কড়া করে চা বানান কাকা, হ্যাঁ, যেন আমার আর ঘুম না আসে। বিস্কুট রয়েছে, কেক রয়েছে। ওই জায়গাটা তো উঠাতে গিয়ে লেগে গিয়েছিলো, তখন আমি আরও ঠিক করিনি। এইটার দাম এইরকম দুটো পেয়ারের দাম হচ্ছে 18,000 টাকা, 18-19,000 টাকা। ওটা হচ্ছে অরিজিনাল ক্রেটার। এখন 19,000 টাকা আমি ইনভেস্ট করিনি, ও পরে ঠিক করে নেবো। তোমার কি আমার সঙ্গে গাড়িতে ভয় লাগছে সেটা বলো আগে। ভয়টা লাগছে? তাহলে ঠিক আছে ভাই, সেরকম ভয় নেই। মানে আরও 200 কিলোমিটার চলার পরে মোটামুটি কনফিডেন্স বাড়বে বাড়ির লোকের। না, ঠিক আছে। আমাদের কাকা কিন্তু চাটা ভালোই বানিয়েছে, বেশ কড়া। তাই বললাম যে আমাকে আরও 4-5 কাপ দিয়ে দিন। আর বারবার তো গাড়ি থামিয়ে যেখানে সেখানে চা খাওয়া যাবে না। হ্যাঁ, হয়তো টয়লেট করার জন্য হয়তো ওই পাম্পে দাঁড়ালাম। আর এই যে কাকার দোকানে চা খেলাম, এটা হচ্ছে 24x7, মানে 24 ঘন্টায় খোলা, চাপ নাই। কিন্তু এবার গাড়ির উইন্ডস্ক্রিনটা একটু মুছতে হবে। আমি চালক, আমি খালাসি। রাত 12:48, আমাদের চা পর্ব শেষ। এবার দুগ্গা বলে রওনা দেওয়া যেতেই পারে মুর্শিদাবাদ ছেড়ে ফারাক্কা ছেড়ে মালদার উদ্দেশ্যে। প্রতিবেশী জেলায় হচ্ছে মালদা। চলো, উঠে পড়েছি আমরা ফারাক্কা ব্যারেজে। একটা ইচ্ছে মনের মধ্যে এমনও ছিল যে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, আর আমারই পাশে চলেছে কোনো একটা রাত জাগা ট্রেন। ভাবনার বাস্তবায়ন হলো খুব অল্প সময়ের মধ্যে, যখন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে ডিব্রুগড় আপ কামরূপ এক্সপ্রেস। যদিও চালকের আসনে বসে ট্রেনের দিকে তাকিয়ে থাকার অভ্যেসটার এবারে পরিবর্তন করতে হয়েছে। কামরূপ আমার আগে ছেড়ে গেছে, তাও কামরূপকে আমি মিট করে ফেললাম ফারাক্কাতে এসে। ওয়ান 15159। কামরূপ পার করে গেল, গাড়িটা একটু আমি সাইড করবো। হ্যাঁ, দাঁড়াচ্ছি, আমি জানি ট্রেন এসছে। শোন, যতই আমি গাড়ি চালাই, আমি তো ট্রেন ফ্যান রে। যতই গাড়ি চালাই আর যতই ফ্লাইটে উড়ি, আলটিমেট আমি রেল ফ্যান। ট্রেন দেখলে বুকের ভেতরটা কেমন চিনচিন করে, মনে হয় স্টিয়ারিং ছেড়ে আমি দরজার ধারে চলে যাই। যাই হোক, সব রকম অভিজ্ঞতা জীবনে নিতে হবে। ট্রেন দেখার ইচ্ছেও পূরণ হলো। সেই সাথে আমরা মুর্শিদাবাদ জেলা পার করলাম, ইন্টারনেট কানেকশনও চলে এসছে, রিস্টোর হয়ে গেছে। এদিকে রয়েছে পিটিএস মোড়, চলে যাচ্ছে বাঁ দিকে। আমরা যাব সোজা, এরপরে টোল প্লাজা আসবে, এবং ফাইনালি আমরা প্রবেশ করলাম আমাদের প্রতিবেশী জেলা
মালদাতে। গতকাল এই পর্যন্ত আমি এসেছিলাম, এই পর্যন্ত এসে আমি গাড়ি ব্যাক করে নিয়েছিলাম। এবার রুট এক্সপিরিয়েন্স আমার কাছে নতুন, দেখি কী কী অভিজ্ঞতা রয়েছে আমাদের এবার মালদা ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড, তার টোল প্লাজা। মানে মালদা ডিস্ট্রিক্টে প্রবেশ করে এরা প্রথম মালদা ডিস্ট্রিক্টের টোল প্লাজা। হ্যাঁ, এরা যখন ইচ্ছা দাঁড়িয়ে যায়, এরা রেস্ট করে, খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে নেয়, আবার চলা শুরু করে। কখনো কখনো লরি আবার চলতে চলতে ঘুমিয়ে যায়, মানে ঘুমাচ্ছে চালক, বুঝলা, গাড়ি চলছে। খেলা শুরু হয়ে গেছে, খেলা। ডাম্পার আর বাস, তার মধ্যে ছোট ছোট গাড়িওয়ালাদের সর্বনাশ। ডাম্পার ওকে সাইড দিচ্ছে না, ওইদিকেও গাড়ি আছে, বাস তো আগে যাবেই, যাওয়ার চেষ্টা করবে। দেখতে দেখতেই আমরা প্রায় পৌঁছে গেছি মালদার কালিয়াচক। এই হচ্ছে মালদার কালিয়াচক। দিনের বেলায় যায় খুব ভিড় থাকে, রাত্রে এখন তাও ফাঁকা। বিখ্যাত জায়গা কালিয়াচক। এই যে বাস আর ডাম্পারগুলো যাচ্ছে না, এখানে মেজারমেন্টটা খুব ভালো দরকার। মানে কতটা গ্যাপ রাখবো, যখন গাড়িটাকে সাইড কাটবো, পেছনে আমার গাড়ি আছে, ও না এসে টাচ করে দেয় আমার গাড়িতে, অত বড় গাড়ি টাচ করলে তো যাবো, আমার অবস্থা, মানে আমার গাড়ি গেল। তো যে ইন্ডিকেটার মাস্ট সবসময়, এই মিরার সবসময় ফলো করতে হবে, ডাইনে বাইনে একদম ফলো করে ঠিকঠাক চালাতে হবে। গাড়ির স্পিড এখন মেনটেন করছি 72 কিলোমিটার প্রতি ঘন্টা। যারা গাড়ি কিনবো ভাবছেন বা কিনে ফেলেছেন, ভাবছেন যেতে পারবো কি পারবো না, আমি বলবো বেরিয়ে পড়ুন, চেক দে ফাটে, কোনো চাপ নেই। আর একবার দুবার যখন বেরোবেন না, কনফিডেন্স লেভেল এমনি হাই হয়ে যাবে। আমাকে যদি এখন বলে ভাই তুই পাহাড়ে গিয়ে গাড়ি চালা, আমি জীবনে পাহাড়ে তো গাড়ি তুলবোই না, পারবো না, একদিন হয়তো পারবো। আর এগুলো না কম বয়সে থাকতে করাই ভালো। এই যে আমি বেশি বয়সে এসে জীবনের মধ্যভাগে এসে গাড়ি চালাচ্ছি, শিখছি বা গাড়ি চালাচ্ছি, এটা ঠিক না। রাত 1:24 আমরা প্রায় পৌঁছে গেছি মালদা বাইপাসের কাছে। মালদা বাইপাস হচ্ছে এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। পেছনে তাড়া করে আসছে বাস, একটু আগে আমি ওকে ওভারটেক মেরে দিয়ে এসেছি, এখন ও আমাকে ওভারটেক মারছে। মালদা শহর চলে যাচ্ছে হচ্ছে বাঁ দিকে, আমরা ধরে নিলাম হচ্ছে বাইপাস, এইদিকে চলে যাচ্ছে মালদা টাউন। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে এখনও 74 কিলোমিটার। রায়গঞ্জে পৌঁছে একদম থামবো, যদি মাঝে কোনো ইমার্জেন্সি না হয়, একদম রায়গঞ্জে পৌঁছেই গাড়ি দাঁড় করাবো। আর ফরাক্কা থেকে এই মালদা বাইপাস পর্যন্ত আমাদের 28.6 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। গাড়িতে বসে মনে হচ্ছে ট্রেন ব্লগই বানাচ্ছি আমি। এখনও অবধি রাস্তার হালাত সব ঠিকঠাক। মাঝে মধ্যে বাসগুলো একটু তেড়ে মেরে ওভারটেক করছে, ওদের সাথে একটু খেলা খেলতে হচ্ছে, বাকি সব ঠিকঠাক। আমাদের ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, পল খুটখাট করছে। জেগে আছো বা কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছো? আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো নাকি তোমার থেকে? পল আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইতে হাতে করে, কত সুন্দর ব্যাপার না? বেশ ভালো লাগছে তো কোল্ড ড্রিঙ্কসটা খেতে রাত্রেবেলায়। কটা বাজে এখন? বাবা 1:30 বেজে গেছে। ঘুমিয়ে পড়। তোর মা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তোর মা আজকে প্রমিস করেছিল যে কৌশিক যতক্ষণ গাড়ি চালাবে ও জেগে শুনছে। এই যে লাইটগুলো জ্বলে না, দেখতে খুব সুন্দর লাগে দেখতে। অন্ধকারে গাড়ি চালাতে ভালো লাগে না, কিছু দেখাও যায় না। এই লাইটগুলো সব জ্বলে থাকে মাঝে মাঝে বিভিন্ন যখন শহর আসে, বা শহর মানে ছোটো ছোটো অঞ্চল আসে বা এলাকা আসে, জমজমাট এলাকা, নামকরা এলাকা, যখন স্ট্রিট লাইটগুলো জ্বলে দারুণ লাগে। যেমন কৃষ্ণগড়ে আমি দেখেছি আছে, এটা অনেক জায়গাতেই আছে। ঘুম যে ভাবটা, সেই ভাবটাও চলে যায়। আর অরিজিৎ সিংয়ের গান রাতে গাড়ি চালানো আলাদাই কিছু। আমরা ঢুকছি মালদার গাজল। টাইম হচ্ছে রাত 1:50। বাবা রাখো বল তো। ফরাক্কা থেকে আমাদের 56.5 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। হ্যাঁ রে, ঠিক বলেছিস, টোল প্লাজা, তাই তো। তো আবার তো পয়সা শেষ। এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের আর কি দ্বিতীয় টোল প্লাজা। কোন টোল প্লাজায় কত টাকা কেটেছে সব আমি কিন্তু স্ক্রিনে শেয়ার করে দিলাম। হ্যাঁ, এখন SMS বার করে দেখে বলা সম্ভব হচ্ছে না। গাজল পার করে এলাম, তারপরে রাস্তায় কুয়াশা, গরম পড়ে গেছে, সোয়েটার কবে খুলে ফেলে দিয়েছি। বা এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল, আলাদাই লাগছে কিন্তু এটা। এই কুয়াশার কথা বলছি, দেখছি রাস্তার ডান দিকে ট্রাক উল্টে আছে। আমি শ্যুট করতে পারলাম না, ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। রিসেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, কার তো ট্রাক উল্টে রাস্তার মধ্যে পড়ে আছে। রায়গঞ্জ যেখান থেকে আর মনে হয় 45 কিলোমিটার। তো রাস্তার এক ধারে দাঁড়ালাম, আকাশের চাঁদ তার অবস্থান পরিবর্তন করেছে, একদিকে হেলে গিয়েছে। তো এখানে একটু টয়লেট ব্রেক নিতে হবে, লেডিসরা একটু টয়লেট করবে। রাত 2:13 মালদা জেলা শেষ, আমরা প্রবেশ করলাম রায়গঞ্জে। রায়গঞ্জের উপর দিয়ে আমাদের পথ চলা শুরু। এখন অবধি রাস্তা বিন্দাস, কোনো চাপ নেই। রাত 2:35, আমাদের পলের চোখে এখন ঘুম নেই। আর আমাদের ফারাক্কা থেকে 100 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। গাড়ির মাইলেজ দিচ্ছে 16.3। এখান থেকে ডালখোলা হচ্ছে 50 কিলোমিটার। শিলিগুড়ি এখনও 180 কিলোমিটার। ডালখোলা থেকে রেস্ট নিলেও হয়, ডালখোলা যেহেতু 50 কিলোমিটার, এখনও 50 সময় ট্রেনে দেবো। অ্যাকচুয়ালি আমার না খিদে পেয়েছে প্রচুর। এখন হচ্ছে কি গরম চা আর বিস্কুট ডুবিয়ে খাই, খিদে পেয়েছে। 2:30 থেকে 3টের মধ্যে টাইমটা না খুব ঘুমের টাইম। তো তখন ওই একটু বিস্কুট চা খেলাম, আবার এনার্জি নিয়ে চালানো শুরু করলাম।
আমি নতুন গাড়ি চালাচ্ছি বলে এরকম মনে হচ্ছে, কিন্তু অনেকে আছেন, হাজারো হাজারো লাখে লাখে মানুষ আছেন যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গাড়ি চালানোর ব্যাপারই নয়, মানে এইসব জলভাত। রায়গঞ্জে আবারও একটা টোল গেট। এটা তাহলে আমাদের কত নম্বর টোল গেট হলো বল? 4 নম্বর, তাই তো? না 5 নম্বর? একটা, দুটো, তিনটে, চারটে, হ্যাঁ, পাঁচটা। 5 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যাত্রাপথের 5 নম্বর টোল গেট। সময় ঘড়ি বলছে রাত 2:45। এই পর্যন্ত এসে না একটা সমস্যা হচ্ছে বলি আপনাদেরকে, ঘাড়ের এখানে কিছু একটা থাকলে খুব ভালো হতো, একটা কুশন টাইপের যদি সেট করা যেত, কোনো কুশন থাকতো তাহলে খুব ভালো হতো, তাহলে খুব মানে জার্নিটা কমফর্ট হতো। ঘাড়ে খুব লাগছে এই জায়গা পর্যন্ত এসে। আমরা পার করে এলাম হচ্ছে বোতলবাড়ি। বোতলবাড়ি রাস্তা গেল এইদিকে, ওটাকে বলা হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল রাস্তা। ওটা ডালখোলাকে বাইপাস করে আগে গিয়ে ওঠে। যখন ওই ডালখোলার ওই রেলগেটটার উপরে যখন ফ্লাইওভার তৈরি হয়নি না, তখন সাংঘাতিক জ্যাম হতো, গেট পড়তো, গেট আর উঠতো না। তখন অনেকে মানে রেলগেটের জ্যামটা এড়ানোর জন্য এই বোতলবাড়ি রাস্তা ধরতো, বেঙ্গল টু বেঙ্গল রাস্তা ধরতো। বাট এখন ফ্লাইওভার হয়ে গেছে, তবে রাত্রেবেলা ওই দিকটা না যাওয়াই ভালো, রাস্তাটা একটা শর্ট হয়ে যায়, গুগল ম্যাপের রাস্তাটা দেখাবে, বাট আমি বলবো যে ওই রাস্তাটা অ্যাভয়েড করুন। এইটা হচ্ছে টুঙ্গি দিঘি এই জায়গাটার নাম। সামনে একটা রাস্তা বাঁদিকে যাবে, ওটা যাচ্ছে হচ্ছে বারসোয়ের দিকে, সোজা চলে যাবে হচ্ছে ডালখোলার দিকে। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে আর 150 কিলোমিটার। মানে ওই যে মালদা পার করে এসেছি, তারপর থেকে রাস্তা দুর্দান্ত, কোনো ডাইভারশান এখনও অবধি পাইনি। আমার মনে হয় না ডালখোলা অবধি আর কোনো ডাইভারশান রয়েছে, রাস্তা পুরো মাখন। যারা প্ল্যান করছেন না যে গাড়ি নিয়ে আসবো কি আসবো না, আমি 2 চাকা 4 চাকা উভয়কে বলছি, রাস্তা ফাটাফাটি। আর করলাম সেই বিখ্যাত ডালখোলা স্টেশন নিচে, ওপর দিয়ে এখন এরকম ফ্লাইওভার হয়ে গেছে, লেখা আছে আই লাভ ডালখোলা। সামনে আমি তো দাঁড়াবো, কারণ অলরেডি গাড়ি 151 কিলোমিটার চলে নিয়েছে। আসলে লাইট ফাইট না জ্বললে না দাঁড়াতে ইচ্ছা করে না, একটু ঝলমলে আলো ঝলমলে জায়গা হবে। আর এখন সবই তো সব ফ্লাইওভার হয়ে গেছে না, বোঝা যাচ্ছে যে কোথায় দাঁড়াবো না দাঁড়াবো। সময় ঘড়ি বলছে রাত 3:24। আমাদের গাড়ির সবাই জেগে আছে, কেউ ঘুমায়নি। আমাদের পলবাবুও জেগে আছে আর কি। ও না মাঝে মধ্যে ওই ফ্রেশনারের ওটা নিচ্ছে, ফ্রেশনার ওটা নাকে শুকাচ্ছে, বলছে তুমি তো ঘুমিয়ে পড়বা, তোমাকে জাগিয়ে রাখার চেষ্টা করছি। আর এই জায়গা থেকে পূর্ণিয়া হচ্ছে 42 কিলোমিটার, কিষানগঞ্জ হচ্ছে মাত্র 28 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার। ডালখোলায় রাস্তার ধারে বিরিয়ানির দোকান অবশ্য এখন বন্ধ, বিরিয়ানির দোকানে এখন চা বিস্কুট খাবো। বাড়ি থেকে নিয়ে আসা বিস্কুট আর হচ্ছে চা। জুনিয়ারও চায়ের মধ্যে বিস্কুট ডুবি খাচ্ছে। ও চা খায় না, কিন্তু চাটাকে বিস্কুটটাকে চায়ে ডুবি খাচ্ছে। চালিয়েছি 247 কিলোমিটার, মাইলেজ দিয়েছে 16.3। এখন 3:45। চলো শুরু করি, আবারও 100 কিলোমিটার চালাই, তারপর দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। ডালখোলার পর এখন আমাদের গাড়ি প্রবেশ করেছে ইসলামপুর, মানে কিষানগঞ্জের দিকে ইসলামপুর পিএসএ। শুকো। এদিকে রাস্তা কিন্তু আবার চটা, মানে রাস্তার ছাল চামড়া উঠে গেছে। আবার টোল প্লাজা না? উফ বাবা, সত্যি রে, আবার টোল প্লাজা। 6 নম্বর তো, আবার টোল প্লাজা। বল এত টাকা আমি কোথায় পাবো বল? পুরো হয়ে যাবো আমরা। শিলিগুড়ি এখান থেকে হচ্ছে 100 কিলোমিটার। আমার পাশেই রয়েছে কিষানগঞ্জ স্টেশন। ডালখোলা থেকে প্রায় 27 কিলোমিটার পথ আছে সম্পূর্ণ। আমরা কিষানগঞ্জ ফ্লাইওভারে উঠলাম, আর এখন টাইম হচ্ছে 4:17। এই ফ্লাইওভারে একটা স্মৃতি রয়েছে, একটু বলি আপনাদেরকে। কোভিডের সময়, মানে কোভিডের কিছু পরে, যখন আমি বাইক নিয়ে বহরমপুর থেকে শিলিগুড়ি এসেছিলাম না, তখন তো সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, পরিবেশও খুব সুস্থ ছিল, গাড়ি ঘোড়া তো চলতো না। তোমার মনে আছে এই ফ্লাইওভার থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, ব্লগেও দেখেছিলাম, ছবিও তোলা ছিল। এখন আর সেটা সম্ভব নয়। কিষানগঞ্জটা পড়ে হচ্ছে বিহারের মধ্যে, ডালখোলা আবার পশ্চিমবঙ্গের মধ্যে। ডালখোলা থেকে আমাদের 52 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। সময় ঘড়ি বলছে ভোর 4:45, 4:42। আমরা পার করছি ইসলামপুর বাইপাস। কিষানগঞ্জের পর থেকে ইসলামপুর বাইপাস পর্যন্ত, মানে ফ্লাইওভার পর্যন্ত রাস্তা কিন্তু ডিস্টার্ব, গর্ত নেই, কিন্তু রাস্তা এবড়ো খেবড়ো, মানে স্মুথ ব্যাপারটা নেই। গাড়ি কিন্তু কন্টিনিউ লাফাবে। ছোটো গাড়ি হলে সমস্যাটা বেশি হবে, বড় গাড়িতে সমস্যা একটু কম হবে। এখান থেকে শিলিগুড়ি যাচ্ছে আর মাত্র 70 কিলোমিটার। আর সেই সাথে দেখুন ভোরের আলো ফুটছে, রাত পেরিয়ে আবারও একটা দিন হচ্ছে। আজকের সানরাইজ এই গাড়ি থেকেই, এটা একটা খুব সুন্দর ব্যাপার। সারা রাত গাড়ি চালিয়ে যখন সকাল হয়, একটা ফ্রেশ বাতাস পাওয়া যায়। সময় ঘড়ি বলছে 5:02। আমরা পার করলাম হচ্ছে চোপড়া। আর এখানে কি হয়েছে? ও চড়ক বেরিয়েছে। আগামীকাল তো পয়লা বৈশাখ, 15ই এপ্রিল, বাংলা নববর্ষ। আজকে হচ্ছে চড়ক, আজ বিকেলে চড়ক হবে, চড়ক মেলা। তো সব এখন ওই হাজরা বেরোয়, আগের দিন সব হাজরা বেরিয়েছে। শিলিগুড়ি হচ্ছে 52 কিলোমিটার, গুয়াহাটি 583, দার্জিলিং 124। এইবার উত্তরবঙ্গের আসল ছোঁয়াটা পেলাম। যখন আমরা ট্রেনে করে যাই তখন ওই
এনজিপি ঢোকার আগে তখন আমরা দুদিকে চা বাগান দেখি, কম দেখি, বাট এই রাস্তায় দুদিকে দারুণ চা বাগান, দারুণ। দেখ পল আবার টোল আসছে, তো বাবা সব টাকা শেষ করে দিল। টোল গেট হচ্ছে আমাদের 7 নম্বর টোল, NH27। যখন বহরমপুর থেকে জার্নি শুরু করেছিলাম তখন 2000 টাকা তেল ভরেছিলাম, তেল কিছু ছিল। আর এখন যা তেল ছিল তাতে মোটামুটি গাড়ি 150 কিলোমিটার চলতো। তাই বললাম থাক, আরও 3000 টাকা ভরে নিই, 5000 টাকা তেল ভরলাম মোট। আর সেই সাথে গাড়িটা একটু রেস্ট পাচ্ছে তেল ভরার পরে। আর আমিও আমার শেষ চাই, মানে ফ্লাক্সের চা এবার শেষ, ফরাক্কা থেকে আনা চা, তাতে আর কি লাস্ট চোখ মারছি। এখন 5:41 বাজে, মানে 5:45 বাজে। আমার হিসাবে পৌঁছতে 9টা হয়ে যাবে। চলুন শুরু করা যাক আবারও জার্নি, নতুন জোশ নিয়ে। হাউ দ্য জোশ। এই দিক দিয়ে গেলে গাজলডোবা পাবো, গাজলডোবা ব্যারেজ পার করতে হবে। বাট আমরা বাগডোগরা দিয়ে যাবো, আমরা ওই ফুলবাড়ির দিকে আর গেলাম না। এই যে এত সুন্দর রাস্তা, ওই দূরে পাহাড়, যে চা বাগান, যে পাহাড়ের অপেক্ষা এতক্ষণ ছিল, সে অপেক্ষা কিন্তু আর কি সার্থক হয়েছে। দুর্দান্ত রাস্তা, গাড়ির গতি বলছে 81 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা চলেছি। আর আমাদের পলও এবার ঘুমোলো, মানে আলটিমেট ওর এবার রাত হলো। ও আর মনে হয় উঠবে না যতক্ষণ আমরা পৌঁছে যাই। এই জায়গাটা হচ্ছে দার্জিলিং মোড়, বাট আমরা এই দিকে ঢুকবো না, আমরা যাবো হচ্ছে সোজা। বুঝছো টোটোটা এলো দেখলে, সেবক রোডটা এদিকে পড়বে, আমরা সেবক রোডটাই ধরবো। সেবক রোডটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। যতক্ষণ আমরা সেবক ফরেস্টের দর্শন পাচ্ছি ততক্ষণ গাড়ি লহে লহে যাইবো। তবে সকাল 6:15 বাজতে না বাজতে দেখেছেন তো রাস্তার মধ্যে কীরকম টোটোর ভিড়, গাড়ির ভিড়, এর ভিড় তার ভিড়। ওই জন্য বলবো, মানে আমার উচিত ছিল বহরমপুর থেকে আরেকটু আগে বের হওয়া বা একটা ব্রেক কম নেওয়া। মানে এইসব জায়গা না ভোরবেলায় পার করে যাওয়া ভালো, কারণ একটু বেলা বাড়তেই ভিড় হবে, এমনিতে সেবক রোডে জ্যাম হয়। আর এখন টাইম হচ্ছে 6:26। এই 7 সকালে এরকম জ্যাম, ডবল সব লাইন করে দিয়েছে, না এবার দাঁড়িয়ে থাকো। এখন মনে হচ্ছে গাজলডোবা দিয়ে গেলেই ভালো হতো, এই সেবকের রাস্তায় না এসে। ফাইনালি সেবকের রাস্তায়, সেবক হচ্ছে এখান থেকে আর 13 কিলোমিটার, মালবাজার হচ্ছে 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104। এটাই সেই NH10। যেখান থেকে ওই ফ্লাইওভারটা শুরু হচ্ছে না সেই পর্যন্ত জ্যাম, তারপরে রাস্তায় কোনো জ্যাম নেই, রাস্তা বিন্দাস। এই সেবকের রাস্তায় কতবার গাড়ি চড়ে গেছি বলুন তো, কত জায়গায় গিয়েছি আর রেন্টেড গাড়ি নিয়ে, আজ ফাইনালি নিজের গাড়ি নিয়ে। আর একটু আগে পার করলাম বেঙ্গল সাফারি। সেবক ফরেস্ট পেরিয়ে এসে খুব সহজেই পার করলাম সেবক রেলগেট। পাশে পাশে বয়ে চলা তিস্তা নদী, মনে কত রকম কল্পনার ছবি। তবে পাহাড়ে প্রথমবার গাড়ি চালানোর হাতে খড়ি হয়তো এই রাস্তা থেকেই শুরু হয়। সেবকের কালী মন্দির পর্যন্ত এই রাস্তায় অনেকগুলো টার্নিং। বিপরীত দিক থেকে নেমে আসা গাড়িগুলোর গতির সঙ্গে নিজের গাড়ির সামঞ্জস্য রেখেই ড্রাইভ করতে হচ্ছিল কেয়ারফুলি। সমতল হাইওয়েতে গাড়ি চালানো একরকম অভিজ্ঞতা, কিন্তু পাহাড়ি রাস্তায় বিশেষ করে বাঁ দিক মেজার করে টার্নিং নেওয়ার সময় স্টিয়ারিং কতটা কাটালে ডান দিকের গাড়িগুলোর সঙ্গে সেফ ডিস্টেন্স মেনটেন করা যাবে তার হিসেব করতে হচ্ছিল অত্যন্ত দ্রুত। কারণ রাস্তায় সেকেন্ড চান্স বলে কোনো কিছু হয় না। বাড়ির লোক টেনশন করছিল কেন এই রাস্তায় এলাম এই নিয়ে, কিন্তু আমি এনজয় করছিলাম এই পাহাড়, নদী আর আমার ড্রাইভিং। এই যে রাস্তাটা সেবকের এরকম কেটে কেটে গেছে না, এবার যারা পাহাড়ি পথে গাড়ি চালায় তারা তো এক্সপার্ট, তারা ঠিক কাটিয়ে নিচ্ছে। আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা তো ফার্স্ট হ্যান্ড, এই পথে চালাতে গেলে আরো অনেক এক্সপার্ট হতে হবে। বড় গাড়ি না, সবচেয়ে বড় কথা, ছোট গাড়ি সুইফট ডিজায়ার সার্চ করে কেটে যাবে, বড় গাড়ি না কাটাতে সমস্যা হবে। যারা স্কিল তারা কাটিয়ে নেবে। সোজা রাস্তা যাচ্ছে হচ্ছে সিকিম, দার্জিলিং এইসব দিকে, শিটং টিটংয়ের দিকে। আমরা যাবো হচ্ছে ডুয়ার্সের দিকে, মানে হচ্ছে ডান দিকে। কিন্তু এখানে যে যাবো, এখানে তো আবার গাড়ি চলে এসছে বড় বড়। মানুষের তো একটা ইচ্ছা হয় প্রথম দিন যে করোনেশন ব্রিজে এসেছি, দাঁড়িয়ে ছবি টবি তুলবো, মানে এমন কোনো পরিস্থিতি ছবি তোলার উপায় নেই। আর আমার বাড়ির লোক একটু আতঙ্কিত হয়েছে, আতঙ্কিত এই জন্য হয়েছে যে পাহাড়ে উঠতে হবে, পাহাড়ি রাস্তায় উঠতে হবে,
এর আতঙ্কিত হয়ে যায়। NH 10-কে বাঁদিকে রেখে সেবকের করোনেশন ব্রিজ পেরিয়ে ধরে নিলাম অসমের গুয়াহাটির পথে NH 17। তো আমরা যে ডুয়ার্স থেকে যাচ্ছি না, আস্তে আস্তে কিন্তু আমরা সমতলের দিকে যাচ্ছি। এই যে পাহাড়ি পথ ছিল তখন ধরে, এই পাহাড়ি পথ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং এরপরে আলটিমেট জঙ্গলে ডুয়ার্সের পথ শুরু হবে। একটু তো পাহাড়ে চালাতেই হবে গাড়ি, একটু তো তোমার এরকম টেরিন থাকবেই। একটা কথা মনে গেঁথে নিতে হবে, সঙ্গে থাকা মানুষজন হয়তো টেনশন করবে, ভালো কিংবা খারাপ সব রকম চিন্তাও করবে, কিন্তু চালকের আসনে বসে কনফিডেন্স হারালে চলবে না। আর আমি নতুন এই কথাটাও ভুলে যেতে হবে। মনে রাখতে হবে এই পথ আমার, আর আমাকেই পথ দেখাতে হবে। ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে গন্তব্যে পৌঁছাতেই হবে। নার্ভাস হলে বা কনফিডেন্স হারালে চলবে না। ওরা পারলে আমিও পারি। দেখুন, করোনেশন ব্রিজ যখন পার করলাম তখন রাস্তা একটু সরু, বা করোনেশন ব্রিজের আগে তখন একটু ভয় লাগতে পারে। যারা প্রথমবার গাড়ি নিয়ে পাহাড়ে আসছেন, মনে হবে যে উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে, কী করে কাটাবো, মানে ফাস্ট কাটাতে হবে। আর আপনি ধরুন বিগিনার, আপনি অত ভালো ফাস্ট কাটাতে পারছেন না, যেমন আমিও পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। এই যে গাড়ির এই জায়গাটায় মানে বাধা লাগছে, মানে যারা দেখতে পাচ্ছেন যখন টার্নিং গাড়িতে, তো এরকম কিন্তু হবে, কিন্তু আস্তে আস্তে সবই প্র্যাকটিস হয়ে যাবে। টেনশন করলে চলবে না। আপনি যখন এই সিটে বসেছেন, আপনি এখানকার বস। এখান থেকে মালবাজার হচ্ছে 27 কিলোমিটার, আর ডামডিম হচ্ছে 20 কিলোমিটার। এই হচ্ছে জঙ্গলের শুরু। সারা যে পথ চলার কষ্ট বা একটু ঘুম না আসা, এখানে এসে চারিদিকে সবুজ প্রকৃতি, এত গাছপালা, বন জঙ্গল, হাওয়া, দরকার হলে গাড়ির এসি অফ করে দিয়ে আপনি উইন্ডো নামিয়ে দিন, উইন্ডোর কাঁচ নামিয়ে দিন, হু হু করে হাওয়া আসবে, সানরুফ খুলে দিন, সানরুফ খুলে এনজয় করুন। এইটা হচ্ছে চেল নদী। লাটাগুড়ি 40 কিলোমিটার, ময়নাগুড়ি 58, ফালাকাটা 91, আর মালবাজার হচ্ছে এখনও 12 কিলোমিটার। আমরা প্রায় পৌঁছে গেছি মালবাজারে। কাছেই রয়েছে মালবাজার স্টেশন। মালবাজার বাস স্ট্যান্ড থেকে না এই জায়গাটা যেখানে যাব আরও 17 কিলোমিটার, মানে এখনও 17 কিলোমিটার আমাকে চালাতে হবে। খুব বেশি বেলা হয়নি, মাত্র 7:39, 7:45, আর ওদের তেজ মারাত্মক। চালসা মোড় থেকে টার্ন রাইট, ডান দিকে নিতে হলো চালসা মোড় থেকে, এবং এখান থেকে আর 7 কিলোমিটার গেলে পৌঁছে যাব আমাদের গল্পের শেষ অধ্যায়ে। এখান থেকে লাটাগুড়ি হচ্ছে আর 20 কিলোমিটার। এই যে গ্রুপ ট্যুরে এসে আমি এখানে ছিলাম গ্রিন টি রিসর্টে। বাতাবাড়ি মোড় বলে একটা জায়গা আছে, বাতাবাড়ি মোড়, সব লেখা আছে, জিপিএস তো ভালো কাজ করছে, নেট ফেট সবই কাজ করছে। তো ওখান থেকে লেফটে ঢুকে 3 কিলোমিটার, তারপর একদম এন্ড প্রান্ত। এই রাস্তাটায় না ছাগল টাগল, গরু মোষ ভেড়া সব থাকবে, একটু সাবধানে চালাতে হবে, ছাগলের বাচ্চাটা চাপা দিলে আর মুশকিল। পথ একসময় শেষ হলো। নিজেকে আবিষ্কার করলাম ঘন জঙ্গল আর চারিদিকে চা বাগানে ঘেরা অদ্ভুত সুন্দর এক পরিবেশে। রাত জাগা ক্লান্তি কিংবা এতটা পথ পেরিয়ে আসার পরিশ্রমের ম্যাজিকের মতো উপশম, সেই সঙ্গে বাড়ির লোক ফ্রি ফ্রম টেনশন। সকাল 8:10 ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ঠিক আছে, এই দেখুন অ্যারাইভড। আর যেখান থেকে পেট্রোল ভরেছিলাম ওখান থেকে 93 কিলোমিটার। হ্যাঁ, কোথায় এসছি, কি দেখবো না দেখবো, এই প্রাকৃতিক সৌন্দর্যের সব গল্প নিয়ে ফিরবো হচ্ছে এর পরের পর্বে। আশা করি এর পরের পর্বটা আপনাদেরকে ভালো লাগবে, আপনাদের মন ছুঁয়ে যাবে। সবাইকে টাটা আর গুড নাইট, লাভ ইউ।